ওয়েলকাম টু মাই চ্যানেল ইকোনমিক্স সিম্পলিফাইড। আমি প্রশান্ত স্যার চলে এলাম আবার তোমাদের সঙ্গে কিছু ইকোনমিক্সের আলোচনা নিয়ে। আজকের আলোচনা দেওয়া আছে why the demand curve is negative slope or the reason behind the negativity of the demand curve। তার মানে চাহিদা রেখা কেন বাম দিক থেকে ডান দিকে নিম্নমুখী হয়। এটা পড়ার আগে এখানে একটা চাহিদা অপেক্ষক লেখা আছে, দেখে নাও একটু তোমরা বড় করে স্ক্রিনটাকে, যেখানে বলা হচ্ছে ডিমান্ড অফ এক্স ইজ ফাংশনস অফ সো মেনি ফ্যাক্টরস অফ ডিমান্ড। বুঝতে পারছো না? এটা বোঝার জন্য আমার আগের ভিডিওটাকে তোমাকে দেখতে হবে। ওইখানে আমি ডিসকাস করেছি যে ডিমান্ড কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। ওখানে তোমরা আমার এই সেম ডিমান্ড ফাংশনটা দেখতে পাবে। তাহলে এখানে একটু পজ করে আগের ভিডিওটা ঘুরে আসো, তারপর আবার এই ভিডিওটায় ঢোকো। দেখবে ডিমান্ড ফাংশন বিভিন্ন ফ্যাক্টরসের উপর ডিপেন্ড করে, কিন্তু বাস্তবে আমরা যখন কোনো দ্রব্যের ডিমান্ড করি তখন উই উইল কনসিডার অনলি ইটস ওন প্রাইস। তার মানে নতুনভাবে এই ডিমান্ড ফাংশনটা রিফর্ম করলে আমরা লিখতে পারি বা রিরাইট করে লিখতে পারি ডিমান্ড অফ এক্স ইকুয়াল টু ফাংশনস অফ পি এক্স কমা স্যাটেরিস পেরিবুশ। তার মানে কি? মানে অন্যান্য সমস্ত কিছু যদি স্থির থাকে, মানে কিপিং দ্য আদার ফ্যাক্টরস of demand remaining as same, the demand of a commodity depends only on its own price। তার মানে দ্রব্যের দামের সঙ্গে দ্রব্যের চাহিদা সম্পর্কিত। কিরকম সম্পর্কিত? না, দ্রব্যের দাম যদি বাড়ে তাহলে দ্রব্যের চাহিদা কমবে, এবং দ্রব্যের দাম যদি কমে তাহলে দ্রব্যের চাহিদা বাড়বে। তার মানে ইনভার্স রিলেশনশিপ থাকছে। এই ইনভার্স রিলেশনশিপ থাকার জন্যই কিন্তু চাহিদা রেখা বাম দিক থেকে ডান দিকে নিম্নমুখী। কিরকম? আমরা যদি লিখি ডেল্টা ডিএক্স বাই ডেল্টা পিএক্স, তার মানে কি? ডেল্টা মানে আমি আবার আমার আগের ভিডিওতে তোমাকে লক্ষ্য করতে হবে যে কি বলতে চেয়েছি। ডেল্টা মানে চেঞ্জ, অর্থাৎ এক্স দ্রব্যের দামের যদি পরিবর্তন হয় তাহলে এক্স দ্রব্যের চাহিদার কেমন পরিবর্তন হবে। তাহলে এই চাহিদার যে সূত্রটা আমরা ডিসকাস করলাম এখানে, যে কিপিং দ্য আদার থিং রিমেনিং সেম, দ্য ডিমান্ড অফ এ কমোডিটি ইজ ইনভার্সলি রিলেটেড উইথ ইটস ওন প্রাইস। তার মানে এটা ডিমান্ড অপেক্ষকের ক্ষেত্রে বা চাহিদার সূত্রে আমরা কিন্তু দাম এবং চাহিদার মধ্যে একটা গুণগত, আবার মেনশন করছি, একটা কোয়ালিটেটিভ অ্যাসপেক্ট দেখতে পাই। কিরকম? দাম যদি বাড়া মানে প্লাস, তাহলে অ্যাজ পার ল অফ ডিমান্ড, ডিমান্ড কমছে মানে মাইনাস, তার মানে প্লাসে মাইনাসে মাইনাস। আবার দাম যদি কমে মানে মাইনাস, অ্যাজ পার ল অফ ডিমান্ড ইট ইজ পজিটিভ, ডিমান্ড ইনক্রিজ করছে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস। ইন বোথ দ্য কেস দ্য সাইন ইজ নেগেটিভ। এইবারে ডেল্টা ডিএক্স বাই ডেল্টা পিএক্স এটাকেই বলা হয় চাহিদা রেখার ঢাল, মানে স্লোপ অফ ডিমান্ড কার্ভ। তাহলে স্লোপ অফ ডিমান্ড কার্ভটার ভ্যালু কি পেলাম? নেগেটিভ, যার জন্যই চাহিদা রেখা বাম দিক থেকে ডান দিকে নিম্নমুখী। এখন প্রশ্ন করতে পারো যে এটা তো অ্যালজেব্রিক পার্ট, মানে ম্যাথমেটিক্স, এর মধ্যে ইকোনমিক্স কোথায়? মানে অর্থনৈতিক ব্যাখ্যাটা কোথায় পেলাম? এই অর্থনৈতিক ব্যাখ্যা অনুসারে আমরা বলতে কিভাবে পারবো যে চাহিদার সূত্র আমরা খাটাচ্ছি বা দামের সঙ্গে চাহিদার ইনভার্স রিলেশনশিপ কেন হয়? এবার এই অর্থনৈতিক ব্যাখ্যা যদি আমরা করতে চাই তাহলে বিভিন্ন ইকোনমিক্সট বিভিন্নভাবে ব্যাখ্যা করেছে, আমরা আলাদা আলাদাভাবে সেগুলোকে দেখতে চাইব।
নাম্বার 1 যদি বলি, অ্যাডাম স্মিথ, উনি কি বললেন? উনি ব্যাখ্যা করলেন বাই ওল্ড অ্যান্ড নিউ কাস্টমার বেসিস। তার মানে বলা হচ্ছে, উনি বললেন যখন দ্রব্যের দাম ধরো 10 টাকা ছিল পার ইউনিট, তখন মার্কেটে ডিমান্ড ছিল ধরো 50 ইউনিটস। এবার দ্রব্যের দাম যখন কমে 5 টাকা হলো, তখন কিছু নিউ কাস্টমার উইল এন্টার ইনটু দ্য মার্কেট। কারণ এখন 5 টাকা পার ইউনিটটা হলো তাদের গ্রিপসের মধ্যে, মানে উইদিন দ্য পারচেসিং পাওয়ার অফ দ্য নিউ কাস্টমার। তাহলে এই নিউ কাস্টমারের তরফ থেকে মনে করো চাহিদা বাড়লো বা চাহিদা আসলো 30 ইউনিটস, তাহলে নতুন কাস্টমারের 30 ইউনিটস, আর যারা পুরনো কাস্টমার ছিল 50 ইউনিট করেছে, তারা যদি নাও বাড়ায় অ্যাটলিস্ট সেইটাকেই রাখে, মানে 50 ইউনিটস। অবশ্যই বাড়াবে, কিন্তু আমি ধরে নিচ্ছি এখানে বাড়ালো না তোমাদের আলোচনা সুবিধার জন্য। তাহলে টোটাল ডিমান্ড হলো 80 ইউনিটস। তাহলে আগে কত ছিল? 50, এখন কত হলো? 80। কেন হলো? দাম কমেছে। তাহলে দাম কমার জন্য চাহিদাটা বাড়লো, এটাকেই এক্সপ্লেন করলো অ্যাডাম স্মিথ বাই ওল্ড অ্যান্ড নিউ কাস্টমার বেসিস। এবার আমরা ব্যাখ্যা করব দ্য ফেমাস ইকোনমিক্সট মার্শাল। 2 নম্বর, অ্যালফ্রেড মার্শাল, উনি ব্যাখ্যা করলেন বাই ল অফ ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটি থিওরি। একটা সময় একটা লিঙ্ক, একটু সহজভাবে বোঝার চেষ্টা করো। ল অফ ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটি মানে কি? বাংলায় বলছে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগের তত্ত্ব। এখানে কি বললেন উনি? যে সময়ের ব্যবধান না রেখে অন্যান্য সমস্তকে যদি স্থির থাকে, এরূপ অবস্থায় যদি কোনো কনজিউমার ওয়ান আফটার অ্যানাদার কোনো কমোডিটির ইউনিটস কনজিউম করতে থাকে, তাহলে তার সাকসেসিভ ইউনিটসের মার্জিনাল ইউটিলিটি আস্তে আস্তে কমতে থাকবে। কীরকম? প্রথম আমটা যদি তুমি খাও, তাহলে তুমি প্রথম আমের থেকে যে মার্জিনাল ইউটিলিটি পাবে, সেকেন্ড ইউনিট আমের কোয়ালিটি কিন্তু এক থাকতে হবে, সেক্ষেত্রে চেঞ্জ হবে না। সেকেন্ড ইউনিট যদি আমটা খাও, তাহলে তার থেকে কিন্তু মার্জিনাল ইউটিলিটি আগের থেকে প্রথমটা থেকে একটু কম পাবে। আবার যদি থার্ড ইউনিটটা খাও, তাহলে মার্জিনাল ইউটিলিটি উইল বি লেস দ্যান দ্য মার্জিনাল ইউটিলিটি ফ্রম সেকেন্ড ইউনিট। তার মানে প্রথম ইউনিটের জন্য মার্জিনাল ইউটিলিটি পেয়েছিলে mu1, সেকেন্ড ইউনিটের জন্য মার্জিনাল ইউটিলিটি পেলে mu2 যেটা লেস দ্যান mu1, থার্ড ইউনিটের জন্য মার্জিনাল ইউটিলিটি পেলে mu3 যেটা লেস দ্যান mu2 লেস দ্যান mu1। তার মানে যত বেশি বেশি তুমি কনজামশন করছো, তত তোমার মার্জিনাল আস্তে আস্তে কমছে। এটাকেই বলছে ল অফ ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটি। এবার আসো, এই যে প্রথম ইউনিটই যখন খাচ্ছ, দ্বিতীয় ইউনিট যখন খাচ্ছ, তৃতীয় ইউনিট যখন খাচ্ছ, তার মানে যেহেতু মার্জিনাল আস্তে আস্তে কমছে, তাহলে কনজিউমার উইল পে লেস ইউনিট অফ প্রাইস। তার মানে একমাত্র যেহেতু দাম কমবে, তখনই সে কিন্তু দ্বিতীয় ইউনিটটা পারচেস করতে চাইবে বা এবং কনজিউম করতে চাইবে। তাহলে এই যে কনজামশনটা বাড়ার সঙ্গে সঙ্গে মার্জিনাল ইউটিলিটিটা কমছে, তাহলে এখানে ফার্স্ট ইউনিট, সেকেন্ড ইউনিট, থার্ড ইউনিট মানে ডিমান্ডটা ইনক্রিজ করছে, এবং যেহেতু ডিমান্ডটা ইনক্রিজ করছে, মার্জিনাল ইউটিলিটি কমছে,
এবং মার্জিনালিটি কখন কমে? যখন ডিমান্ডটা ইনক্রিজ করে। ডিমান্ডটা ইনক্রিজ করলেও যেহেতু মার্জিনালিটি কমছে, তার মানে সে প্রথমটার জন্য যতটা প্রাইস দিতে চাইবে, দ্বিতীয়টার জন্য তার থেকে কম প্রাইস দিতে চাইবে, তৃতীয়টার জন্য তার থেকে আরও কম প্রাইস দিতে চাইবে। তার মানে প্রাইসটা আস্তে আস্তে কমছে। প্রাইস কমলে পরে তখন সে কি করবে? ডিমান্ডটা ইনক্রিজ করবে। কেন? মার্জিনাল ইউনিটি ক্রমশ ডিক্রিজিং। ক্লিয়ার হয়েছে? অর্থাৎ মার্জিনাল ইউটিলিটি যেহেতু সাকসেসিভ ইউনিট কনজামশনের জন্য ডিক্রিজিং করছে, তার মানে মোর অ্যান্ড মোর কনজামশন অফ এ গুড যখন হবে, মানে ডিমান্ড করছে বলেই কনজামশন বাড়ছে, তার মানে মার্জিনালিটি কমছে। আর মার্জিনালিটি যেহেতু কমছে আস্তে আস্তে, তাহলে প্রাইসটা সে আস্তে আস্তে কম দিতে রাজি থাকবে। তার মানে আলটিমেটলি প্রাইস কমলো বলেই ডিমান্ডটা বাড়লো। এইভাবে ল অফ ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটির সাহায্যে মার্শাল ব্যাখ্যা করলো why the demand curve is downward sloping from left to right. এবার থার্ড এক্সপ্লেনেশনে আমরা আসি, যেটা ব্যাখ্যা করা হচ্ছে বাই ইনকাম এফেক্ট অ্যান্ড সাবস্টিটিউশন এফেক্ট। কিরকম? ইনকাম এফেক্ট and substitution effects. ইনকাম এফেক্ট মানে কি? ইনকাম এফেক্ট মানে কোনো কনজিউমারের যদি ইনকাম বাড়ে তাহলে ডিম্যান্ড বা চাহিদার উপর কি প্রভাব পড়বে, তাকে আমরা বলছি ইনকাম এফেক্ট। এবার এই ইনকামটা দু রকমের হয়। একটাকে আমরা বলছি মানি ইনকাম, আর একটাকে আমরা বলছি রিয়েল ইনকাম। এবার দাম যখন কমে তার মানে রিয়েল ইনকাম বাড়ে, দাম যখন বাড়বে রিয়েল ইনকাম তখন কি হবে? দাম যখন কমে রিয়েল ইনকাম বাড়ছে, দাম যখন বাড়বে রিয়েল ইনকাম কমবে, মানে ইনভার্স রিলেশন। তাই এখানে কনজিউমারের কি হচ্ছে? মানি ইনকামটা আমরা ধরে নিচ্ছি ফিক্সড। যদি দ্রব্যের দাম কমে, যে দাম কমিয়েছ, কেন ডিমান্ডটা বাড়ছে? কারণ রিয়েল ইনকাম তোমার বেড়ে গেছে, মানে পারচেজিং পাওয়ার অফ দ্য কনজিউমার ইনক্রিজ করেছে। তাহলে আগে 10 টাকায় 100 টাকা রিয়েল মানি ইনকামের জন্য কত কিনতো? 10 কিলো। এখন 5 টাকা হওয়ায় 100 টাকা মানি ইনকাম একই আছে, কিন্তু তার রিয়েল ইনকাম কত? 20 কিলো হয়ে গেল। তারপরে রিয়েল ইনকামটা বেড়ে গেল। তাহলে রিয়েল ইনকাম বাড়ার জন্য, দাম কমার জন্য রিয়েল ইনকামটা বাড়ে, যার জন্য ডিমান্ডটা বাড়াচ্ছে। এটা ইনকাম এফেক্টের জন্য ডিমান্ডটা কেন বাড়লো, দাম কমলো, কমার জন্য এটা ব্যাখ্যা করলো। এবার আসো সাবস্টিটিউশন এফেক্ট, মানে এসই। অর্থাৎ ধরো থামস আপ এবং কোক, দিস টু গুডস আর সাবস্টিটিউট গুডস। এখন কোকের যদি দাম বাড়ে তাহলে কনজিউমার অফ কোকস উইল শিফট টু দ্য থামস আপ কনজিউমার হিসাবে। তার মানে কোকের কনজিউমার শিফট করে যাবে থামস আপের কনজামশনে। তার মানে ডিমান্ড অফ থামস আপ উইল ইনক্রিজেস ইফ the another commodity price is decreases. তাহলে এইভাবে সাবস্টিটিউশন এফেক্ট অ্যান্ড ইনকাম এফেক্টের সাহায্যে আমরা ব্যাখ্যা করতে পারি যে হোয়াই দ্য ডিমান্ড কার্ভ ইজ ডাউনওয়ার্ড স্লোপিং, যার ব্যাখ্যা উঁচু ক্লাসে মানে ডিগ্রি কোর্সে গিয়ে আমরা দেখব ইনডিফারেন্স কার্ভের অ্যানালাইসিসের মাধ্যমে। সেখানে হিগস, অ্যালেন, প্যারেটো এরা ব্যাখ্যা করেছে। ওটা একটু হায়ার স্টাডিতে, যেটা বিকম বা বিবিএতে পড়াই আমরা। এইবার আসো, এটা বুঝে দিলাম। তাহলে এবার আসো ফোর্থ পয়েন্ট এক্সপ্লানেশন, যেটা বলছি আমরা যে ডিমান্ড কার্ভ কেন ডাউনওয়ার্ড স্লোপিং ফ্রম লেফট টু রাইট, এর ব্যাখ্যা একটা অন্যভাবে দেওয়া যায়। সেটা কি হচ্ছে কি না, ধরো এটাকে আমরা বলছি যখন কোনো দ্রব্যের দাম কমে এবং সেই দ্রব্যটা যদি
মাল্টিপল ইউজ হয় সেই দ্রব্যটার। যেমন ধরো ইলেকট্রিসিটি, অর্থাৎ ইলেকট্রিসিটির দাম যখন কমবে তখন তুমি এই ঘরে ফ্যান চালাবে, ওই ঘরে লাইট জ্বালিয়ে রাখবে, একটু মিউজিক সিস্টেম শুনবে, মেয়েরা একটু হেয়ার ড্রাই ইউজ করবে চুলটা শুকানোর জন্য, কারণ দামটা কমে গেছে। তার মানে পারপাস অফ সেভারেল ইউজ, তার মানে এখানে বলতে পারি সেভারেল ইউজ অফ গুডস। যখন একটা দ্রব্যকে আমি সেভারেল ইউজকে ব্যবহার করব, সেক্ষেত্রে দাম কমলে পরে আমার ইউজ অফ সেভারেল পারপাস বেড়ে যাচ্ছে, তার মানে ডিম্যান্ডটা বাড়ছে। আর যদি দামটা বেড়ে যায় তাহলে তুমি কিন্তু আর হেয়ার ড্রাই দিয়ে চুলটা শোকাবে না, তখন জানলার ধারে চুলটাকে বেঁধে দেবে যে রোদের মধ্যে শুকিয়ে যাক। তাহলে আলটিমেটলি কনজাম্পশন অফ ইলেকট্রিসিটি উইল রিডিউস। মানে এক ঘর থেকে যখন তুমি আরেক ঘরে যাবে, এই ঘরে ডিম লাইট জ্বালিয়ে ওই ঘরে লাইটটা জ্বালাবে, এই ঘরের পাখাটা সুইচ অফ করবে, ওই ঘরের পাখাটা জ্বালাবে, তার মানে কম কনজাম্পশনস। তাহলে সেক্ষেত্রে দ্রব্যের দামে কমার জন্য আমার সেই দ্রব্যের ডিমান্ডটা বেড়ে গেল। তাহলে আজকে এই আলোচনা আমরা দেখলাম যে ডিমান্ড কার্ভ কেন বাম দিক থেকে ডান দিকে নিম্নমুখী হয় এবং দ্য রিজন বিহাইন্ড দ্য নেগেটিভিটি অফ দ্য ডিমান্ড কার্ভ, মানে মোর স্পেশালি ইউ ক্যান সে দ্য ইকোনমিক এক্সপ্লানেশন। কি আজকের মতো তাহলে এই অবধি শেষ? বোঝা গেল ইকোনমিক্সটা ভালোভাবে পড়তে হবে, বুঝতে হবে, প্রপারভাবে গাইডলাইন্সটা নিতে হবে, ঠিক আছে? আর যদি আমার এই ভিডিওটা আজকে তোমাদের ভালো লাগে তাহলে লাইক করবে আর কমেন্ট করবে। যদি কোনো কনফিউশন থাকে আই উইল বি দেয়ার। এবং আর কি করবে, সাবস্ক্রাইব করবে আর প্রচুর 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 পরিমাণে শেয়ার করতে হবে বন্ধুদের, যাতে ওরাও এই ভিডিওটা দেখে উপকার পায়। তাহলে আজকের মতো